আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না মন। ভালোবাসার শুরু তুমি, শেষ হবে কি জানি না। আমি বলতে তোমায় বুঝি, অন্য কিছু বুঝি না। এভাবে মিশে থেকো, মায়াতে পেতে রেখো ভালো থাকার তুমি কারণ। আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তো মন। নিজের অশ্রুধরা চোখ দিয়ে হাঁটু গেড়ে দুই হাত যে জোর করে তাকিয়ে আছে আজরাহান প্রহরের দিকে। প্রহর কান্না থামিয়ে নির্নিমেষ তাকিয়ে আছে আজরাহানের দিকে। যেই চোখে একদিন সে ভালোবাসার স্বপ্ন দেখেছে, যেই চোখে দেখেছে ভয়ার্ত হিংস্রতা, আজ সেই চোখে নিষ্প্রাণ নিষ্প্রভ শান্ত। প্রহর নির্বিকার। ঘন ঘন নিঃশ্বাসে আন্দোলিত হচ্ছে ওর শরীর। প্রহর বিছানা থেকে উঠে আজরাহানের দুই হাত ধরে ওর সামনেই হাঁটু ভাঁজ করে বসে। আজরাহানের কপালে উষ্ণ চুম্বন করে, ম্লান গলায় বলে, কেন এমন পাগলামো করছেন? আপনি কিছু জানেন না আমার সম্পর্কে। আমি আপনাকে কখনো সুখী করতে পারবো না। প্লিজ ভুলে যান আমায়, ভুলে যান আমাকে। আজরাহান প্রহরের গালে ছোট্ট চুমু খেয়ে বলল, আমি আমার নিঃশ্বাসকে ভুলে যেতে পারবো, কিন্তু তোকে বলতে পারবো না। আমায় একা করে দিস না প্রহর, তোকে ছাড়া আমি এক কদম সামনে চলতে পারবো না। প্রহর ছোট্ট করে শ্বাস ফেলে, নরম গলায় স্থির হয়ে বলে, আপনি কিচ্ছু জানেন না আমার সম্পর্কে। আমি আপনার যোগ্য নই। আজরাহান ক্ষুণ্ণ গলায় বলল, কেন বলছিস এমন? কি জানি, কি জানি না আমি। কি হয়েছে তোর? বল তো আমাকে প্রহর, সব খুলে বল আমাকে। আমি কিছু বলতে পারবো না, আপনি চলে যান। আজরাহান গাঢ় গলায় কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, কোথাও যাব না আমি, কোথাও না। আজ তোকে সব বলতে হবে আমাকে। কি হয়েছে তোর সাথে? কিভাবে এলি তুই এখানে? প্রহর আবারও ঝরঝর করে কেঁদে ওঠে, অনুরোধিত কণ্ঠে বলে, আপনি দেখবেন, দেখবেন আপনি। দেখুন না, দেখুন, দেখুন রাহান ভাইয়া। প্রহর ওর কামিজের নিচের অংশ উঠিয়ে সালোয়ার একটু নিচে নামাতে আজরাহান দেখে ওর নাভির বাম পাশে একটু নিচে একটা পোড়া দাগ। আজরাহান বিস্মিত চোখে তাকিয়ে থাকে। ফর্সা শরীরে ওই পোড়া দাগ যেন এখনো দগদগ করছে। আজরাহান হাত লাগাতেই কেঁপে ওঠে প্রহর। আজরাহান রাগ মিশ্রিত গলায় বলল, কি করে হলো এসব? কে করেছে এসব? প্রহর ঝুমঝুম করে অশ্রু ঝরিয়ে যাচ্ছে। আজরাহান ক্ষিপ্ত হয়ে ওঠে, উত্তেজিত গলায় বলে, কথা বলছিস না কেন? কে করেছে সব? বল, বল আমায় প্রহর। প্রহর আজরাহানকে জড়িয়ে ধরে। ধকধক করতে থাকে প্রহরের বুক। অশ্রুজল ছাপিয়ে যাচ্ছে আজরাহানের সব প্রশ্নের মায়াজাল। বেশ কিছুক্ষণ কান্নার পর প্রহর শান্ত হয়ে বসে। আজরাহান উৎসুক নয়নে তাকিয়ে আছে প্রহরের দিকেই। শান্ত স্বাভাবিক ফিকে গলায় প্রহর বলতে শুরু করল, আমার যখন 8 বছর, তখন মার কি যেন হয়, তাই বাবা আবার বিয়ে করে। জানেন, বাবা আর মার কাছে আসতো না, আমাকেও ভালোবাসতো না। যখন মা ছিল তখন নতুন মা মারতো না আমায়, কিন্তু যখন মা মারা যায় তারপর থেকে কিছু হলেই নতুন মা আমায় মারতো। প্রহর ক্ষণকাল থামে। বুকে জমানো কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে ওর গলায়, যেন শ্বাস বদ্ধ হয়ে আসবে। শান্ত গলায় আবার বলল, জানেন, স্কুলে যেতে দিতে চাইতো না আমায়, সারাদিন কাজ করাতো। আপনি বলেন, আমি কি এত কাজ করতে পারি? সারাদিন করলেও আমায় খেতে দিত না, কাজের পরেও। আমার খিদে লাগতো না বুঝি? আজরাহান দুই হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রহরের নীরব অশ্রু মুছে দেয়। ওর কপালে স্নিগ্ধ চুমু খায়। নিজের ঠোঁট কামড়ে ধরে আজরাহান। রাগে ওর শিরা উপশিরা কাঁপছে। প্রহর আবার বলল, জানেন, একদিন নতুন মা ভাত বসিয়ে গোসল করতে যায়, আমাকে রান্না দেখতে বলে। অত বড় পাতিল আমি নামাই কি করে বলুন? ভাতের পাতিল নামাতে গিয়ে সব নিচে পড়ে যায়। আর এই জন্য নতুন মা আবার এখানে জ্বলন্ত লাকড়ি লাগিয়ে দেয়। আজরাহান ওর দুই হাতের মুষ্টি আবদ্ধ করে। দপদপ করছে ওর মস্তিষ্কের স্নায়ু। চোয়াল শক্ত করে দৃঢ় চোখে তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর কিছুক্ষণ ফুপিয়ে আবারও বলল, জানেন, বাবাকে বললে বাবা আমার কথা একটুও বিশ্বাস করে না, উল্টো আমাকেই বকে। সেদিন রাতে তারক ভাইয়া এসেছিল। আমার জ্বর আসায় তারক ভাইয়া সারা রাত আমার ঘরে ছিল। আর তাই প্রহর বিলাপ করে ওঠে। ওর কান্নার আওয়াজে আজরাহানের প্রতিটা রক্তবিন্দু ফুটন্ত জলের মতো ফুটতে শুরু করে। আর তাই নতুন মা আমায় নোংরা ভাই বলেছে, আর বাবাও বিশ্বাস করে নিল। আর এই জন্যই ওই খারাপ লোকের কাছে আমায় বিক্রি করে দিল। আমি কি সত্যি খারাপ রান ভাইয়া? বলেন না, আমি কি সত্যি খারাপ? আজরাহান তপ্ত নিঃশ্বাস ফেলে।
পাহাড় সম যন্ত্রণা যে বয়ে বেড়াচ্ছে তাকে কি করে পারলো এতটা কষ্ট দিতে। আজরাহান নম্র ও গাঢ় গলায় বলল, যা হয়েছে ভুলে যা, আমি ওদের কাউকে ছাড়বো না। বাবা বেঁচে নেই রাহান ভাইয়া, নতুন মাও তার শাস্তি পেয়েছে, আমার কোনো অভিযোগ নেই তাদের প্রতি। তাহলে কাঁদছিস কেন তুই? ভুলে যা সব। প্রহর ক্ষুণ্ণ গলায় বলল, কেন সবাই আমার সন্দেহ করে, কেন কেউ বিশ্বাস করে না আমায়? আমি কি খুব খারাপ? আজরাহান সরস গলায় বলল, কে বললো তুই খারাপ? তুই আমার রেড রোজ, আর আমার রেড রোজ কখনো খারাপ হতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না রাহান ভাইয়া, আপনি অন্য কাউকে বিয়ে করে নিন। আজরাহানের দৃষ্টি শীতল, কপালে ভাঁজ পড়েছে, গাঢ় গলায় বলল, আমি মানছি আমি ভুল করেছি, আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না প্রভুর, কিন্তু আমি কথা দিচ্ছি আর ভুল হবে না আমার, আর কখনো আমি তোকে সন্দেহ করব না। প্রহর কাপা গলায় বলল, তা হয় না রাহান ভাইয়া, আমি আপনাকে কখনো খুশি রাখতে পারবো না। আপনি দেখলেন না নতুন মা কি করেছে? এরকম আরো অনেক দাগ আছে আমার শরীরে। আমি ভালো না রাহান ভাইয়া, আমি ভালো না। আজরাহান ব্যস্তভাবে প্রহরের চোখে মুখে চুমু খেয়ে স্বাভাবিক গলায় বলল, তোর কি মনে হয় আমি তোর শরীরকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি প্রভুর, শুধু তোকে। তুই যদি চাস আমি কখনো তোকে স্পর্শ করবো না, দ্যাটস ফাইন। শুধু আমার হয়ে থাক তুই, শুধু তোর সৌরভে আমাকে নিঃশ্বাস নিতে দে, আমার আর কিছু চাই না। প্রহর এক পশলা অশ্রুজল বিসর্জন দেয়, করুণ চোখে তাকিয়ে আহত গলায় বলল, রাহান ভাইয়া। আজরাহান গাঢ় চুমু খায় প্রহরের ঠোঁটে। প্রহরের সমস্ত কষ্ট যন্ত্রণার হিমালয় বিগলিত হতে থাকে আজরাহানের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায়। জন্ম নেয় এক নতুন প্রহরের। আজ রাহানের প্রহর। সকাল 9টা বেজে গেছে, কিন্তু এখনও আজরাহান নাস্তার জন্য নিশে আসেনি। কোহিলিকা সানায়াকে পাঠায় আজরাহানকে ডাকতে। সিঁড়ি বেয়ে ক্রমশ বিবশ পায়ে নিচে নামছে সানায়া, ম্লান চোখ মুখ তার। কোহিলিকা ওকে দেখেই শক্ত গলায় বললেন, আজরাহান কোথায়? শুকনো ঢোক গিলে সানায়া। কি বলবে সে? ঘন ঘন কয়েকটা ঢোক গিলে সংকোচযুক্ত গলায় বলল, ভাইয়া তো ঘরে নেই। কোহিলিকা খেকিয়ে উঠে বললেন, কোথায় গেছে ও? সবার চোখ গিয়ে নিবদ্ধ হলো প্রহরের ঘরের দরজায়। অন্যদিন তো এই সময় দরজা খোলাই থাকে। আকস্মিক এক ভয় চেপে বসে কোহিলিকার শরীরে। প্রহরের ঘরের দরজায় গিয়ে থাবা মারতে থাকে, ক্ষিপ্ত গলায় বলে, প্রহর প্রহর, দরজা খোল, খোল বলছি। সানায়ার শরীর থরথর করে কাঁপছে। কি হবে এখন যদি সত্যি আজরাহান ঘরে থাকে? কোহিলিকার বিক্ষিপ্ত আওয়াজে নিজের ঘর থেকে বেরিয়ে আসে সানোয়ার আহমেদ। সামান নন্দিতার পাশেই দাঁড়ানো। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে প্রহরের ম্লান মুখে। আজরাহানের বুকের ওপর শুয়ে আছে প্রহর। দরজার আওয়াজ হতেই ঝিমঝিম চোখে উঠে বসে প্রহর। কোহিলিকার তপ্ত গলার আওয়াজে সপ্রতিভ হয় প্রহর। এক হাত দিয়ে আজরাহানকে নড়াতে থাকে। উদ্গ্রীব হয়ে বলল, রাহান ভাইয়া, রাহান ভাইয়া উঠুন। আজরাহান চোখ কষলে উঠে বসে। ঢুলুঢুলু হয়ে ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? এমন করছিস কেন? প্রহর রুদ্ধ শ্বাসে বলল। ছোট ভাই এসেছে, ডাকছে। আজরাহান বিগলিত হাসে, নরম গলায় বলে, ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। প্রহর করুণ গলায় বলল। ছোট মা যদি রেগে যায়? আজরাহান চোখে হাসে, শান্ত গলায় বলে, কি আর করবে, না হয় একটা চরই মারবে। তোর জন্য তো আমি ফাঁসির দড়িতেও ঝুলতে রাজি। চিন্তা করিস না, হজম করে নিব আমি। মাফ কর, তুই শুধু পোল্টি মারিস না। তাহলে এবার সত্যি সত্যি আমাকে বৃন্দাবনের সন্ন্যাসী হতে হবে। প্রহর স্মিত হাসে। আজরাহান বিছানা থেকে উঠে প্রহরকে চোখ টিপ্পনি কাটে, একগাল হেসে দরজা খুলে দাঁড়ায়। আজরাহানকে দেখেই কোহিলিকা ঠাস করে এক চড় বসিয়ে দেয় ওর গালে। আজরাহান কোনো প্রতিক্রিয়া করে না, অবিচলিতভাবে শান্ত গলায় বলল, তুমি যদি আমাকে থাপ্পড় না মেরে প্রশ্ন করতে তাহলে আমি হয়তো উত্তর দিতাম, তো এখন আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আজরাহান সানোয়ার আহমেদের কাছে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল, আমি আজই প্রহরকে বিয়ে করব। তুমি সব ব্যবস্থা করো বাবা। আজরাহানের এহেন কথায় স্তব্ধ হয়ে যায় সবাই। কোহিলিকা ব্যস্ত পায়ে ঘরে ঢুকে প্রহরের কাছে গিয়ে উদ্দোলিত গলায় বললেন, তুই ঠিক আছিস তো? আজরাহান তোর সাথে খারাপ কিছু করেনি তো মা? প্রহর শান্ত দৃষ্টিতে তাকিয়ে নম্র গলায় বলল, কেন মারলে তুমি রাহান ভাইয়াকে? কোহিলিকা কোনো কথা বললেন না, প্রহরের দিকে নির্বিকারভাবে তাকিয়েই রইলেন। প্রহর আবার বলল,
আমাকে তোমার বাড়ির বউ করবে ছোট মা? কুহিলিকা মনে হয় এতক্ষণে নিঃশ্বাস নিলেন। উচ্ছ্বাসিত হয়ে বললেন, তুই করবি আমার আজহানকে বিয়ে? হুম। আচমকায় প্রহরের মুখমণ্ডল অজস্র চুমুতে ভরিয়ে দিল কুহিলিকা। সরস গলায় বলে, আলহামদুলিল্লাহ, আমায় বাঁচালি তুই মা। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কুহিলিকা হেরে গলায় ডেকে উঠলেন, বললেন, এই যে শুনছেন, আমি আমার আজরাহানের জন্য আমার পুতুল বউ পেয়ে গিয়েছি। এইবার আমার ছেলেটা ঠিক ভালো হয়ে যাবে। তুই পারবি আমার আজাইরা রাহানটাকে ঠিক করতে। প্রহর হতভম্ব হয়ে অবাক চোখে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে। তার কপালে এত সুখ সইবে তো? বিকেল হতেই আজ আকাশটা বিমর্ষ, থমথমে পরিবেশ, গুমোট চারপাশ, যেন মন খারাপের আকাশ। দেখে মনে হচ্ছে এখনই আকাশ পুরে নামবে বর্ষণ নামের সেই অশ্রুজল। শীতকালের প্রবরতা বাড়ে পৌষের শেষেই। অবাধ্য আকাশ তখন ঝরায় ঝিরঝিরি বৃষ্টি, আর তাতে হিম চাদরে অবগাহন করে পুরো পরিবেশ। সকাল হতেই তোড়জোড় করে চলছে আজরাহান আর প্রহরের বিয়ের আয়োজন। সানোয়ার আহমেদ আজরাহানকে সময় দিতে বলেছে, কিন্তু আজরাহান তার সিদ্ধান্তে অটল। বিয়ে আজই হবে, তাই বাধ্য হয়ে ঘরোয়া পরিবেশেই কাজী ডেকে আজরাহান আর প্রহরের বিয়ে সম্পন্ন হয়। বাধা পড়ে যায় প্রহর আর আজরাহানের বিয়ের পবিত্র সম্পর্কে। মেঘমুদুর অপেক্ষারত, কখন অজর ধারায় বইতে দেবে তার অন্তর্নিহিত জল। লিভিং রুমে বসে আছে চার বন্ধু, নিস্তব্ধ, নিঃশব্দ। আজরাহানের চোখে মুখে অদৃশ্য সুখানুভূতি। তার রেড রোজ আজ তার হবেই। আশফিক অধর জোড়া প্রশস্ত করে শান্ত গলায় বলল, কিরে বসে আছিস যে? 1টা বেজে গেছে অলরেডি, সময় সংক্ষেপ। আজরাহান নিরস চোখ দুটো তাইয়া তাকালো আশফিকের দিকে। আশফিক মৃদু ছন্দে হাসল, ফিসেল গলায় বলল, টেনশন হচ্ছে নাকি? আরে টেনশন নিস না, আমরা তো আছি, হেল্প লাগলে বল। আজরাহান শক্ত চোখে তাকায়। আশফিক মুখে অদ্ভুত শব্দ করে আমতা আমতা করে বলল, না মানে আমি বলছিলাম যদি তোর কোনো টিপস লাগে, আই মিন শিহরণ তো আছে, ওর তো আবার এক্সপিরিয়েন্স আছে, তাই বলছিলাম আর কি। আজরাহান দৃঢ় গলায় বলল, ওর টিপস আমার লাগবে না। পড়াতে গিয়ে যে মালা বদল করে আসে তার দৌড় আমার জানা আছে। মুখ খুলে শিহরণ দাম্ভিক হাসি দিয়ে বলল, সে যাই বলিস, যা করছি বিয়ের পরে করছি, তোর মতো তো বিয়ের আগে শুরু করে দেইনি। মার্শিয়াদ স্মিত হেসে বলল, তোদের কি আর টপিকস নেই কথা বলার? আশফিক ব্যস্ত হয়ে বলল, এইটাই তো ইম্পর্টেন্ট টপিক, ফার্স্ট টাইম বলে কথা। আমার ভাইকে একটু শিখিয়ে দিতে হবে তো। শিহরণ বাঁকা হেসে বলল, ফার্স্ট টাইম না, সেকেন্ড টার্ম, আল্লাহ মালুম। আজরাহান চল শক্ত করে গাঢ় তপ্ত গলায় বলল, একদম বাজে কথা বলবি না। ওদের কথায় বিগলিত হাসে মার্শিয়াদ। নম্র গলায় আজরাহানকে বলল, তুই যা তো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। ওদের সামনেই উচ্ছ্বলিত হয়ে হাসি হাসি মুখ নিয়ে এসে দাঁড়ায় নুরাইশা। সরস গলায় বলল, জান আপনি খাবেন না? মার্শিয়াদ অধর প্রসারিত করে মিষ্টি গলায় পাল্টা প্রশ্ন করল, আপনি খেয়েছেন? হ্যাঁ। আমার খিদে নেই, বসুন। মার্শিয়াদ নুরাইশার হাত ধরে ওকে নিজের পাশে বসায়। নুরাইশার পাশেই কাউসে বসা আজরাহান। ওর দিকে তাকাতেই চোখ ক্ষীণ করে আবার মার্শিয়াদের দিকে তাকায়। আলতো হাতে মার্শিয়াদের এক হাত আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। আজরাহান নুরাইশাকে উদ্দেশ্য করে ক্ষীণ গলায় বলল, সরি মারমেইড। নুরাইশা স্নিগ্ধ হেসে বলল, ইটস ওকে। নুরাইশা মার্শিয়াদের দিকে তাকিয়ে ফিক করে হাসে। মার্শিয়াদ নুরাইশার চোখে চোখ রেখে অধর কোণ প্রস্ফুটিত করে। আজরাহান এর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুই এখনো বসে আছিস কেন? যা, রেড চিলি তোর জন্য অপেক্ষা করছে। আজরাহান মৃদু হাসে, স্বাভাবিক গলায় বলল, যাচ্ছি, গুড নাইট। নুরাইশা ব্যস্ত গলায় বলল, জান জান, আপু আপনাকে যেতে বলেছে। আশফিক হতাশ ভরা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী দুঃখী গলায় বলল, তোর গুড আর আমাদের হরর নাইট, আল্লাহ মালুম আজ ঘুমাতে পারবো কি না। আশফিক এইবার একটু গলা উঁচু করে বলল, ভাই রে সাবধান, দারোগা এলে কিন্তু তোর সাথে আমাদেরকেও নিয়ে যাবে শ্বশুর বাড়ি। আমার আর এই জন্মে বিয়ে করা হবে না।
নুরাইশা ঠোঁট কামড়ে ধরে চোখ পিটপিট করে ফিকে গলায় মার্শিয়াতকে বলল, যান। হুম। পুলিশ কেন আসবে? আশফিক শুকনো ঢোক গেলে শিহরণ হাসতে গিয়েও হাসি বদ্ধ করার জন্য মুখ ফুলিয়ে রাখে। মার্শিয়াত কঠিন দৃষ্টিতে তাকায় আশফিকের দিকে। আশফিক হালকা কাশি দিলে গলা পরিষ্কার করে ধীর গলায় বলল, নুরাইসা, তুমি দুধ খাও? হ্যাঁ। তা গ্লাসে খাও নাকি ফিডারে? নুরাইশা কপাল কুঁচকে ভ্রু নাচিয়ে বলল। এসব কি বলছেন? মার্শিয়াত অক্ষিপল্লব প্রশস্ত করে গম্ভীর গলায় বলল, তোকে কি আজরাহানের ভূতে পেয়েছে? আশফিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকায়, যেন সে কিছুই শুনতে পায়নি। কিছুক্ষণ সবাই নীরব। মার্শিয়াত মোবাইলে কিছু একটা দেখছে, আর তাতেই অক্ষিজোড়া নিবদ্ধ করে রেখেছে নুরাইশা। আশফিক বাঁকা হেসে বলে, নুরাইসা। নুরাইশা মার্শিয়াদের কাঁধ থেকে মাথা উঠিয়ে ঠোঁট গুজ করে বলল, হুম। না মানে বলছিলাম যে তোমার আর মার্শিয়াদের বিয়ে তো হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি সবার সামনেই একদম লেগে লেগে বসে থাকবে। আমি না হয় সম্পর্কে তোমার দেবর, কিন্তু শিহরণ তো ভাসুর হয় তোমার, অন্তত তার মান রাখো। শিহরণ দুর্বোধ্য হাসে। বুঝতে পারে আজ আজরাহানের জায়গা পূরণ করবে আশফিক। দুই ভাই কেউ কারোর চেয়ে কম না। নুরাইশা ঝামটা মেরে উঠে বলল, হাত ধরেছি তো কি হয়েছে? আজরাহান স্যার যে ফুলসজ্জা করতে গেল তার বেলা। মার্শিয়াত তপ্ত গলায় বলল, মিষ্টি, এসব কি বলছেন? কোথায় কি বলতে হয় জানেন না? নুরাইশা কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি করেছি? আশফিক স্যারই তো বলল। কেউ কিছু বললেই তার মুখে মুখে কথা বলতে হবে? এটা কোন ধরনের ব্যানার? দূর, আপনি শুধু আমাকেই বকেন। নুরাইশার আগে হনহন করে চলে যায়। শিহরণ আর আশফিক দাম্ভিক হাসি হাসে। মার্শিয়াত বলে, খুশি? আশফিক দম্ভ করে বলল, অবশ্যই। আমরা একা বসে থাকবো আর তুই আমাদের সামনে বউ নিয়ে চিপকা চিপকি করবি, তা তো হতে দিতে পারি না। কিরে শিহরণ, তুই কি বলিস? শিহরণ দাঁত কেলিয়ে হেসে বলল। হক কথা। মার্শিয়াত দাঁতে দাঁত চেপে বলল, শালা ঘরের শত্রু বিভীষণ। সে তুই যাই বলিস, তোদের কপাল তো সোনায় সোহাগা। আজরাহান আর তুই দুইটা কচি কচি বউ পেয়ে গেলি, আর আমাদের দেখ, আমাদের আগে আমাদের বউ বুড়ি হয়ে যাবে, তখন কি অবস্থা হবে আমাদের? তো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করতে কে বলেছে তোমাকে? আশফিক বিস্ফোরিত চোখে দেখে ওর সামনেই অগ্নি চোখ নিয়ে দাঁড়িয়ে আছে ইনশিরা। আশফিক বৃহৎ ঢোক গিলে আহত গলায় বলল, আরে আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াসলি কেন নিচ্ছ? ইনশিরা ঝাঁঝিয়ে উঠে বলল, একদম চুপ, আর একবার আমার সামনে আসবে না। এই জন্যই তোমাদের মতো পুরুষদেরকে আমি দেখতে পারি না। মেয়েদের ভোগ্যপণ্য মনে হয় তোমাদের, যত সব জঞ্জাল। ইনশিরা গজরাতে গজরাতে চলে যায়। আশফিক দাঁত কিরমির করে খুনো গলায় মার্শিয়াতকে উদ্দেশ্য করে বলল, ওই তোর বাপ কি রেড ওয়াইন খেয়ে ওর মার সাথে মিটিং করেছিল নাকি যে এমন একটা চিজ পয়দা করলো, আমার জীবনটাই বনবাসে পরিণত করে ছাড়লো। আশফিকের কথা শেষ হতেই ঠাস করে এক চর পরে ওর তুলতুলে গালে। আশফিক গালে হাত দিয়ে তাকাতেই ওর সামনে যেন এক আহত বাঘিনীকে দেখতে পায়। জ্বলন্ত আগুনে তেতে ওঠা গলায় ইনশিরা বলল, একদম আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলবে না, চরিত্রহীন লম্পট কোথাকার। শিহরণ আর মার্শিয়াত ঠোঁট কামড়ে বসেছিল। ইনশিরা যেতেই হো হো করে অট্টহাসিতে দুইজন গড়াগড়ি খেতে লাগলো। আশফিক গালে হাত দিয়েই ধপ করে কাউচে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বার্তাহীন ঝড়র পুরো জীবনটাই বিষাদ করে দিল। আশফিক ঝামটে মেরেই বলল, ওই তোরা থামবি? শালা বেওয়ারিশ কুত্তা থাম। ওদের হাসি উল্টো দ্বিগুণ হারে বাড়তে থাকে। এত হাসাহাসি কিসের? কুহিলিকার স্বাভাবিক এবং শান্ত গলার আওয়াজে অনেক কষ্টে নিজেদের হাসি থামায় মার্শিয়াদার শিহরণ। কুহিলিকা চোখের কোণ ক্ষীণ করে উৎসুক গলায় বললেন, আশফিক, গালে হাত দিয়ে বসে আছিস কেন? আশফিক মুখ গোমরা করে ম্লান গলায় বলল, কিছু না। তা এখানে বসে আছিস কেন? কত কাজ বাকি জানিস? আশফিক দাঁড়িয়ে যায়, ফিকে গলায় বলে, নিজের ছেলেকে ফুলসজ্জা করতে পাঠিয়ে আমাদের দিয়ে কাজ করাবে, বাহ চমৎকার। কুহিলিকা আশফিকের কান টেনে বললেন, বাদুর ছেলে, এসব কি কথা? আশফিক মৃদু আর্তনাদ করে বলল, ও বড় মা, ছাড়ো লাগছে। কুহিলিকা মুচকে হেসে আশফিকের কান ছাড়লেন। চিন্তিত গলায় বললেন, এত কাজ কি করে হবে বলতো?
এই আজরাহানটাও কি পাগলামো শুরু করলো? আর কিছুদিন সময় নিয়ে বিয়েটা হলে কি হতো? কালই বৌভাত হতে মাত্র 1 রাত সময়। মার্শিয়াদ স্মিত হেসে কোহিলিকার সামনে গিয়ে দাঁড়ালো, নম্র গলায় বলল, চিন্তা করবেন না আন্টি, আপনার 2টা নয় 5টা ছেলে, একজনের বিয়ে তো বাকি 4জন তো আছে, আমরা সামলে নেব, সব সময় মতোই হবে, আপনি টেনশন করবেন না। কোহিলিকা প্রশ্রয়ের হাসি হাসলেন, বিগলিত গলায় বললেন, ধন্যবাদ জান, বুঝতেই তো পারছো এত কম সময়ে এত আয়োজন। ইটস ওকে আন্টি, ডোন্ট ওয়ারি। আশফিক হেরে গলায় বলল, বাহ বাহ, চমৎকার। শুধু নিজের ছেলের কথাই ভাবলে, 3 বছরের বড় আমি ওর। আচ্ছা পাজি ছেলে তো তুই, চিন্তা করিস না, আজরাহানের বিয়েটা মিটে যাক, আমি তোর মায়ের সাথে কথা বলছি তোর আর ইনসিরাহ এর ব্যাপারে। আশফিক ঝপাত করে কোহিলিকাকে জড়িয়ে ধরে আবেগ ভরা গলায় বলল, জয় হোক বড়মা তোমার, তোমার মতো মা যেন প্রতি ছেলের ভাগ্যে জোটে। কোহিলিকা ঈষৎ হেসে মার্শিয়াদকে লক্ষ্য করে বললেন, তোমার কোনো আপত্তি নেই তো জান? মার্শিয়াদ নরম গলায় বলল, তা কেন হবে, ওরা দুজনকে পছন্দ করে, আপত্তি করব কেন? আশফিক একগাল হেসে মার্শিয়াদকে জড়িয়ে ধরে স্বাভাবিক গলায় বলল, তোর মতো ভাই যেন বাংলার ঘরে ঘরে জন্মায়, তাহলে আমাদের মতো প্রেমিকদের লাইফটা সেট হতে বেশি তেল খরচ করতে হবে না। আজকাল তো সব হিটলার ভাইদের পয়দা হয়। আশফিকের কথায় সবাই হেসে ওঠে। কাল বৌভাত, আর কাল সন্ধ্যার ফ্লাইটেই মার্শিয়াদ নুরাইশাকে নিয়ে আমেরিকায় চলে যাবে, তাই সব কিছুর আয়োজন দ্রুত গতির করা হচ্ছে। নিজের ঘরের দরজার সামনে আসতে আজরাহানের সামনে নারিকেল গাছ হয়ে দাঁড়ায় নন্দিতা। আজরাহান ভ্রুকুচকে ব্যস্ত গলায় বলল, এসব কি ভাবি, ভেতরে যেতে দাও আমাকে। নন্দিতা অবাক হওয়ার ভঙ্গি করে চোখ বড় বড় করে বলল, ওমা, এত তারা কিসের দেবরজি? আজরাহান সব্যস্ত হয়ে বলল, তারা হবে না, অলরেডি একটা বাচ্চা। তো সময় আছে নাকি? নন্দিতা চোখ পিটপিট করে বলল, বাবা, দেবরজি তো আর তর সইছে না। নন্দিতা আজরাহানের হাতে কিছু একটা গুজে দিল। আজরাহান হাতের মুষ্টি খুলে তা দেখেই নাক ছিটকে বলল, এসব কি? নন্দিতা মিসকে হেসে ফিসফিসিয়ে বলল, প্রোটেকশন দেবরজি। ছি, তুমি কি প্রাগৈতিহাসিক যুগে বাস করো নাকি? এসবের প্রয়োজন নাই আমার, আমার ব্যবস্থা আমি করে নিয়েছি। কি? তুমি তো দেখছি 5G স্পিডে চলো। আজরাহান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার বরের মতো বেরসিক নাকি? নন্দিতা চোখ ছোট ছোট করে কপট রাগ দেখিয়ে গলার স্বর ব্যঙ্গাত্মকভাবে মোটা করে বলল, এই অভদ্র ছেলে, একদম আমার বরকে বেরসিক বলবে না। আজরাহান অপরাধী মুখ করে বলল, ওপস, সরি, বেরসিক হবে কেন? বেরসিক হলে তো আর 3 মাসেই আমাকে চাচ্চু বানাতো না। নন্দিতা আজরাহানকে একটু দুর্বল ঘুষি মেরে বলল, আচ্ছা শয়তান তো তুমি, মুখে কিছু আটকায় না। আমি বললেই দোষ, আর নিজে করলেই জোস। সরো তো, যেতে দাও আমাকে। এত উতলা হচ্ছে কেন তুমি? এখন অনেক সময় বাকি। আজরাহান ভ্রু নাচিয়ে ব্যস্ত গলায় বলল, কোথায় দেখলে সময়? অলরেডি একটা বাজছে, ওকে বোঝাতেই তো 2 ঘন্টা লাগবে আমার, আর সময় কোথায়? নন্দিতা ঠোঁট কামড়ে কঠিন গলায় বলল, এই ছেলে, কত সময় লাগবে তোমার? আজরাহান বিগলিত হেসে ফিসেল গলায় বলল, মিনিমাম 3-4 ঘন্টা তো লাগবেই। নন্দিতা ভূত দেখার মতো চমকে বিস্মিত গলায় বলল, তুমি কি মানুষ নাকি এলিয়েন? মেয়েটাকে মেরে ফেলবে নাকি? ওটা পরে ভেবে দেখবো, আমাতে অভ্যস্ত সে, বাকিটা আমি সামলে নিব। এখন সরো তো। নন্দিতাকে হালকা ধাক্কা দিয়ে সরাতেই ও আবার দরজা আগলে দাঁড়ায়, হিসিয়ে বলে, সাবধান দেবরজি, আমরা কিন্তু পাশের ঘরেই আছি। আজরাহান বাঁকা হেসে নন্দিতার কানের কাছে গিয়ে বলল, পাশের ঘরে যাওয়ার দরকার কি? তুমি বরং সিসি ক্যামেরা হয়ে আমার ঘরেই চলে আসো, লাইভ টেলিকাস্ট দেখবে। নন্দিতা দাঁত মুখ কিচে হালকা হাতে ধাক্কা মারে আজরাহানকে, ক্ষীণ গলায় বলে, ছি, তুমি তো ভালোই ঠোঁট কাটা। আর কিছু শুনবে নাকি লাইভ দেখবে? আরে তুমি যাও তো, তোমার ঢিঙি নৌকা বসে আছে, গিয়ে তাকে তোমার ভালোবাসার সাগরে ভাসাও। ওসব ছেলে কোথাকার। আজরাহানকে রুমে ঠেলে পাঠিয়ে দিতেই দরজা ভিড়িয়ে দেয় নন্দিতা, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাতের আঁধারেও আজরাহানদের বাড়ি জ্বলজ্বল করছে আলোতে। একদিনের মধ্যে এত বড় আয়োজন করা 4টিখানি কথা নয়। মার্শিয়াদ হল বুক করেছে অনলাইনে, এখন আর সরাসরি কথা বলা সম্ভব না।
আশফিকের পরিচিত এক বন্ধু থেকেই ঠিকানা পায়। সবাই ব্যস্ত যার যার কাজে। সবারই অগোচরে মার্শিয়াত খুঁজে চলছে সানায়াকে। যাওয়ার আগে সানায়ার সাথে একবার কথা বলা জরুরি। ছাদের উপরে দাঁড়িয়ে অক্ষিপুট খুলে তাকিয়ে আছে ছানায়া। হিম শীতল শীত পড়েছে, শরীরের লোমকূপ পর্যন্ত কাঁপিয়ে তুলছে। দু এক ফোঁটা আকাশ ফেরে অশ্রু গড়িয়ে পড়ছে। শীতল বাতাসে উড়ছে ছানায়ার উস্কো খুস্কো চুল। অনেকদিন চুলে হাত দেওয়া হয় না। আকাশে বিশাল বড় চাঁদ, একদম উজ্জ্বল, যেন তার আলো আজ ভাসিয়ে নেবে আকাশের অন্ধকার মায়া। বাতাসে তীব্রতায় ভেসে আছে মিষ্টি ফুলের একটা ঘ্রাণ। নরম পায়ে ছানায়ার পাশে এসে দাঁড়ায় মার্শিয়াত। তার ভরাট কণ্ঠে স্মিত আওয়াজে বলল, রেগে আছো এখন আমার উপরে? ছানায়া তাচ্ছিলের হাসি হাসলো, ফিকে গলায় বলল, রাগ তো তার উপর করা যায় যার উপর অভিমান করা যায়। অভিমান তো ভালোবাসার মানুষের উপর করা যায়। তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি জান। মার্শিয়াতের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। দুর্বল গলায় বলে, যা হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু এতে আমার কি করার ছিল? তুমি আমাকে কখনো বলনি যে। মার্শিয়াতকে তার কথা শেষ করতে না দিয়েই ছানায়া ওর ব্লেজার চেপে কনপনরত গলায় বলল, কেন বলতে হবে তোমাকে? কেন বুঝলে না তুমি আমার ভালোবাসা? কেন ফিরিয়ে দিলে তুমি আমাকে? কেন 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 জান? ছানায়া ঝরঝর করে কেঁদে দেয়। মার্শিয়াত ওর হাত দুটো ধরে নম্র গলায় বলল, সামলাও নিজেকে সানায়া। ভালোবাসি বললেই তো ভালোবাসা যায় না। ভালোবাসা এক অদ্ভুত সুপ্ত অনুভূতি, কখন কোথায় কার প্রতি তৈরি হয় তা বলা যায় না। আই উইশ তুমি আমার চেয়েও বেটার কাউকে পাবে। উপহাস করছো? আমার ভালোবাসা তোমার কাছে হাসির খোরাক মনে হলো? সানায়া, ভুল বুঝছো তুমি আমাকে। বিনা মেঘে বজ্রপাতের মতো এক অদ্ভুত কাণ্ড করে বসে ছানায়া। হঠাৎই মার্শিয়াতকে জড়িয়ে ধরে ওর অধল যুগলে চুম্বনে নিজেকে আবদ্ধ করে নেয়। ঘটনার আকস্মিকতায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে মার্শিয়াত। মার্শিয়াতের ধ্যান ভাঙে নুরাইশার কম্পনরত করুণ কণ্ঠে। জান। ছানায়াকে সরিয়ে মার্শিয়াত দেখতে পায় অক্ষি ভরা মহাসাগর নিয়ে দাঁড়িয়ে আছে নুরাইশা। মার্শিয়াত ব্যতিব্যস্ত হয়ে বলল, মিষ্টি। নুরাইশা থামল না। বুকে তার ঝড় উঠেছে, নাম না জানা ভয়ঙ্কর ঝড়, যেন সব কিছুই উড়িয়ে নিয়ে যাচ্ছে। দপদপ করে পা ফেলে এগিয়ে যাচ্ছে সিঁড়ি ঘরের দরজায়। মার্শিয়াদও ওর পিছনে ছুটল। ছানায়া ছোট্ট করে দম ফেলে, অধর কোণে বাঁকা হাসে, ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ায়। এতক্ষণে অষ্টযুগল ছড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় ছানায়া। ছানায়ার অজান্তেই ওর পাশে এসে দাঁড়ায় তারাফ। হিম করা শীতল বাতাসও যেন আজ ছানায়ার হৃদয়ের উষ্ণতাকে হার মানাতে পারছে না। ছানায়ার দিকে নিনিমেষ তাকিয়ে স্মিত হাসে তারাফ। গায়ে তার পেলো শার্ট জড়ানো, বাতাসে চুলগুলো চোখের সামনে এসে পড়ছে। ছানায়ার চোখে মুখে কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর ছাপ। তারাফ মৃদু গলায় বলল, বদলা নিলেন? ছানায়া তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তারাফের দিকে। হালকা আলোয় তারাফের ওই স্মিত হাসি আর গভীর চোখ জোড়া যেন এক মুহূর্তেই মোহিত করে ফেলছে ছানায়াকে। ছানায়ার হৃদয়ে ওঠা উত্তাল ঢেউয়ের প্রকোপ ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তারাফের থেকে চোখ ফিরিয়ে ছানায়া সামনের দিকে তাকায়, অতি স্বাভাবিক গলায় বলে, একটু কষ্ট তারও পাওয়া উচিত। তারাফ দুর্বদ্ধ হাসল, মৃদু গলায় বলল, মানুষ আসলেই বিকৃত মস্তিষ্কের প্রাণী। তার মস্তিষ্ক জুড়ে রয়েছে পৃথিবী জোড়া অরাজকতা। একবার এই মস্তিষ্ক তা ঢুকে গেলে তা থেকে বের হওয়া কষ্টসাধ্য। তারাফের কথায় অপ্রতিভ হয় ছানায়া। তার বুকের হাহাকার আবার বাড়তে শুরু করে। লোকটা তাকে অপমান করল, কিন্তু তাতে ছানায়ার বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। ক্ষুণ্ণ গলায় ছানায়া বলল, পৃথিবীর বুকে একমাত্র দোষী কি শুধু আমি? আর যারা আমার সাথে অন্যায় করলো তাদের কোনো দোষ নেই? আমরা সবাই কারো না কারো কাছে দোষী, কেউ জানা কেউ অজানা, কিন্তু জেনে শুনে দোষ করাটা ভারী অন্যায়। ছানায়া জ্বলে ওঠে। তারাফের দিকে অগ্নিচোখে তাকিয়ে বলে, কেন আমার সাথে এমন হলো বলতে পারেন? শুধু কি আমিই দোষী? আমি বলিনি আপনি দোষ করেছেন, কিন্তু যা করেছেন তা সঠিক নয়। আপনি কাউকে পেলেন না তাই অন্য কেউ তাকে পাবে না, তা তো নয়। ছানায়া আর নিজেকে ধরে রাখতে পারে না। অক্ষিপল্লব ভিজিয়ে ঝুমঝুম করে ঝরতে থাকে শ্রাবণের ধারা। ভালোবাসায় পরাস্ত ছানায়া নিজের অজান্তে ঝাঁপিয়ে পড়ে তারাফের বুকে, যেন শান্তির নীড় খুঁজে পেয়েছে সে। কন্দনরত গলায় বলে, কেন আমার সাথে এমন হলো বলেন তো? আমাকেই কেন রিক্ত হস্তে ফিরতে হলো? সবাই তো সবার ভালোবাসা পেয়েছে। আজ রাহান ভাইয়া তার ভালোবাসার মানুষকে পেয়েছেন, জান তার মিষ্টিকে পেয়েছে।
আশফিক ভাইয়াও তার প্রিয়সীকে পেয়েছে, তাহলে আমার বেলায় কেন এমন হলো? আমি কেন হেরে গেলাম? আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না, তাহলে আমি কেন একা রয়ে গেলাম? তারাফ শান্ত ও স্থির হয়ে রইল। সানায়ার কান্নার আওয়াজ যেন ওর বুকে তীরের মতো বিঁধতে লাগলো। আলতো হাতে সানায়াকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি মিস সানায়া, একটু সুযোগ কি আমাকে দেওয়া যাবে? সানায়া স্থবির চিত্রে ওর মাথাটা তারাফের বুক থেকে একটু উঠিয়ে নম্র গলায় বলল। কি বললেন আপনি? তারাফ ম্লান হেসে সরস গলায় বলল, আপনার ওই সুবিশাল শূন্য হৃদয়ে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে? সানায়া নিরুত্তর, নিরুত্তাপ, নির্বিকার চোখে তাকিয়ে আছে তারাফের ওই গভীর চোখে, যেন কোনো চৌম্বকীয় শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে। তারাফ মৃদু হাসল, জড়তাহীন গলায় বলল, আমি আপনাকে হয়তো দামি শাড়ি, দামি গহনা দিতে পারবো না, কিন্তু ওই বেলি ফুলের গরজা এনে নিজের হাতে আপনার ওই খোপায় গজে দিতে পারবো। দামি এসি গাড়িতে হয়তো আপনাকে ঘোরাতে পারবো না, কিন্তু রিকশায় হুড টেনে রোদ থেকে আপনাকে রক্ষা করতে পারবো। দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর পয়সা হয়তো আমার নেই, কিন্তু সপ্তাহের একদিন নিজ হাতে আপনাকে রান্না করে অবশ্যই খাওয়াবো। আপনাকে হয়তো হলিডেতে ফরেন কান্ট্রিতে নিয়ে ঘুরতে যাওয়া হবে না, কিন্তু ওই আকাশের নিচে পাশাপাশি একসাথে বসে চন্দ্রবিলাস করতে পারবো। দেবেন আমাকে একটা সুযোগ? সানায়া নীরব, নিস্তব্ধ, শান্ত, শ্বাসরুদ্ধ করে শুনছে তারাফের কথা। কয়েকটা ফাঁকা ঢোক গিলে বিধ্বস্ত গলায় সানায়া বলল, আপনি পারবেন আমাকে ভালোবাসতে? কতটা ভালোবাসবেন আপনি? পারবেন আপনার ভালোবাসা দিয়ে জানকে ভুলিয়ে দিতে? পারবেন তারাফ? বলুন না, পারবেন আপনি আমাকে এতটা ভালোবাসতে? পারবেন? তারাফ নিজের সমস্ত শক্তি দিয়ে তার শ্যামবতীকে জড়িয়ে ধরে, নিগুড় গলায় বলে, পারবো শ্যামাবতী, পারবো। একটা সুযোগ দিন আমাকে, আমি আমার সবটা উজাড় করে দিব আপনাকে। সানায়ার নিঃশব্দ কান্নায় ভিজে চপচপ করে তারাফের জামা। এক শীতল বাতাস বলয় সৃষ্টি করছে ওদের চারপাশে, কিন্তু দুজন এখন দুজনের উষ্ণতায় মশগুল। কুয়াশা চাদরে আচ্ছাদিত হচ্ছে তারা দুজন। একটা সাদা লং ড্রেস, মাথায় লাল রঙের ওড়না দিয়ে ঘোমটা পরে বিছানার এক কোণে বসে আছে প্রহর। পুরো বিছানায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো, নির্লিপ্ত, নির্বিকার। আজরাহান ভিতরে ঢুকতেই বুক ফুলিয়ে শ্বাস নেয়। সকল বাধা বিপত্তি ডিঙ্গিয়ে আজ তার রেড রোজ তার হবে। প্রহর মাথা নিচু করে বসে আছে। এমন না যে সে আগে কখনো এই ঘরে একা আসেনি, কিংবা আজরাহানের সাথে একা সময় কাটায়নি, কিন্তু আজ সব কিছুই অন্যরকম। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে প্রহরের। আজরাহান বিনা ছন্দপতনে প্রহরের পাশে গিয়ে বসে। প্রহর নির্নিমেষ তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহানের নীরব দৃষ্টির সম্মুখপানে, কারো মুখে কোনো কথা নেই। নিশ্চল নিস্তব্ধ পরিবেশ। মৌনতা ভেঙে আজরাহানকে স্পর্শ করার জন্য হাত বাড়ালেই আজরাহান সরে বসে, ব্যস্ত গলায় বলে, হ্যাঁ, কি করছিস? একদম ছবি না আমাকে। প্রহর ভয়াতুর চোখে তাকিয়ে আহত গলায় বলল, রাহান ভাইয়া। আজরাহান শান্ত ও স্বাভাবিক গলায় বলল, একদম ছবি না আমাকে। আগে তোর পাওনা শোধ করে আমি কাবিনের টাকা তোর নামে ফিক্সড ডিপোজিট করেছি। এখন বলতে আমার কাছে কি চাস? আজরাহান ওর গলার স্বর একটু নিচু করে হিসিয়ে বলল, এরপর কিন্তু পুরো দস্তর তোকে আমার হতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। প্রহর জল ভরা অক্ষিযুগল পলক ফেলে। চোখের মধ্য থেকে এক স্মিত ধরা চুইয়ে পড়ে ওর গাল বেয়ে। তির করে কাঁপছে প্রহরের ঠোঁট। সেই কাঁপা ঠোঁট মৃদু ছড়িয়ে গৃহ গলায় বলল, আমার কিছু চাই না রাহান ভাইয়া, আপনি শুধু আমার ছেড়ে কোথাও যাবেন না। আজরাহান বিগলিত হাসে। প্রহরের গালে নিজের নাক ঠেকিয়ে বলল, ধুর পাগলি, তোকে ছেড়ে যাওয়ার জন্য কি বিয়ে করেছি নাকি? আমি সারা জীবন তোকে আমার হৃদয়ে আগলে রাখবো। তুই আমার বৃষ্টি স্নাত ভোরের সূর্য। আজরাহান প্রসন্ন হাসে। চোখে তার অদ্ভুত আনন্দ ছেয়ে যায়। স্বাভাবিক গলায় আবার বলে, যা ফ্রেশ হয়ে নে, আমাদের নতুন জীবনের শুরু উপরওয়ালার রহমতের সাথেই তো শুরু করতে হবে নাকি, যেন সারা জীবন আমাদের বন্ধন অটুট থাকে। প্রহর চোখে হাসে, মৃদু গলায় বলে, যাচ্ছি। একটা টাওয়াল নিয়ে প্রহর ওয়াশরুমে চলে যায়। বের হয়ে দেখে আজরাহান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুইজন একসাথে নামাজ পড়ে নেয়। আজরাহান আগেই ওঠে। প্রহর এখনও বসে আছে। প্রহরের ওর বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বিয়ে মেয়েদের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। এই দিনে বাবা মা তার মেয়েকে প্রাণ ভরে দোয়া করেন, কিন্তু প্রহরের ভাগ্য খারাপ।
তার যে কেউ নেই। যায় নামাজ রেখে উঠে দাঁড়ায় প্রহর। আজরাহান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আজরাহান ধীর পায়ে ওর কাছে এসে দাঁড়ায়, স্মিত হেসে বলে, মে আই? প্রহরের অধর কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আজরাহান দৃঢ় হাতে প্রহরকে কোলে তুলে নেয়। প্রহর তার নিশ্চল চাহনি আবদ্ধ করে রেখেছে আজরাহানের নেত্র যুগলে। এক হাত দিয়ে আজরাহানের গাল ছুঁয়ে আছে। আজরাহান প্রহরকে বিছানায় শুইয়ে ওর ওপর নিজের পুরো ভার ছেড়ে দেয়। প্রহর এখনও নিষ্পলকভাবে তাকিয়ে আছে। আজরাহান প্রহরের চোখে, মুখে, ঠোঁটে, গালে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে। প্রহরের গোলাপি ঠোঁটে দীর্ঘ সময় ধরে অজস্র চুমু খেতে থাকে আজরাহান। প্রহর এখনও নির্বিকার, স্থির, কেমন যেন শান্ত, সমাহিত। আজরাহান মৃদু গলায় বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? ভয় পাচ্ছিস? ভয় পাস না, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, মা রাগ করবে না। প্রহর কোনো প্রতিক্রিয়া করল না, নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহানের তপ্ত নিঃশ্বাসের মিষ্টি গন্ধ এসে নাড়া দিচ্ছে প্রহরকে। প্রহরের নিঃশ্বাস ভারী হয়ে আসে। এক উষ্ণ অস্থিরতা ভর করেছে প্রহরের পুরো শরীরে। হিমশীতল পরিবেশ, তারপরও আজরাহানের শরীরের উষ্ণতায় প্রহর মৃদু ঘামতে শুরু করেছে। হঠাৎ বিনা শব্দে বিদ্যুৎ চমকায়, আর তারা আলো জানালার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করে। সেই আলোতে চকিত প্রহর দাঁত মুখ খিচে আজরাহানকে খামচে ধরে। আজরাহান দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহরের সেই মুখে। আজরাহানের মনে হলো যেন ওর সামনে এক জীবন্ত পুতুল শুয়ে আছে। আজরাহান প্রহরের কানের কাছে গিয়ে মৃদু গলায় বলল, প্রহরিনী, ভালো আছো? প্রহর রুদ্ধশ্বাসে ঝট করে চোখের পাল্লা খোলে, বিস্মিত গলায় বলে, আপনি? ইয়েস মাই লিটল হার্ট, ইয়েস। বাইরে আবারও বিদ্যুৎ চমকায়। তাতে স্পষ্ট দেখা যায় বাড়ির পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা মেহগনি গাছের পাতায় ঝিরিঝিরি করে বর্ষণ হচ্ছে, আর তা মেহগনি গাছের পাতা ছুঁয়ে টুপটুপ করে মাটি ছুঁইছে। শীতল বাতাসে নড়ে উঠছে পত্র পল্লব। কিশলয় তার সারা অঙ্গে মেখে নিচ্ছে শীতের প্রথম প্রহরের মেঘ মেদুরের স্নিগ্ধ বাড়ি। আর এই বৃষ্টিস্নাত রাতে আজরাহান তার প্রহরণীকে নিজের করে নিচ্ছে, একান্ত নিজের। জীবনের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তেও তার লিটল হার্ট শুধু তার জন্যই স্পন্দিত হবে। সারা রাত প্রহরকে পাগলের মতো ভালোবাসতে থাকে আজরাহান। প্রহর নিজেকে আজ উজাড় করে বিলিয়ে দিচ্ছে তার প্রণয় পুরুষ রাহান ভাইয়ার কাছে। প্রহরে দু চোখের কোণ বেয়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক সুখের নোনা জল গড়িয়ে পড়ল দুফোঁটা। এক স্নিগ্ধ, শান্ত, শীতল আর অত্যন্ত মধুময় রাত। সেদিন প্রহরকে ওই দুর্বোধ্য জায়গা থেকে বের করার জায়গায় মার্শিয়াদের যাওয়ার কথা ছিল, কিন্তু ইনশিরা অসুস্থ থাকায় মার্শিয়াদের যাওয়া হয়নি। গিয়েছিল আজরাহান, আর মার্শিয়াদের কথাতেই প্রহরকে আজরাহানের বাড়িতে আনা হয়। কারণ এই ধরনের মেয়েরা বেশিরভাগ সময় নিজের পরিবারের কাছ থেকে ধোঁকার শিকার হয়। তাই তাদের প্রয়োজন হয় নিবিড় ভালোবাসার। আর মিস্টার আর মিসেস সানোয়ার আহমেদ এমন দুজন মানুষ যাদের মনে রয়েছে অপরিমেয় ভালোবাসা, যা সম্বন্ধে অবগত মার্শিয়াদ। আর তাই প্রহরের ঠিকানা হয় আজরাহানদের বাড়ি, যা আজ তার চিরসুখের স্থান। আজরাহান, মার্শিয়াদ, আশফিক, শিহরন, ইনশিরা, ওরা সবাই একসাথে কাজ করে, যা লোকচক্ষুর আড়ালে দ্য ব্ল্যাক শ্যাডো। নবীন খান ওদের পথ প্রদর্শক।